তো আজকে পরের চ্যাপ্টার পরের পেজ মানে হচ্ছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। তো যেগুলো বাকি ছিল এগুলো পড়ে দিচ্ছি আজকে। তো প্রথম আছে কি যে কর ব্যবস্থা। তো লেখা এখানে কীগুলো হয়েছে যে রাজকীয়, সামন্ততান্ত্রিক ও ধর্মীয় করের ভারে কৃষক সমাজ নুজ ছিল। রাজাকে দিতে হতো টেইলি, ক্যাপিটেশন, ভিংটিএম ইত্যাদি প্রত্যক্ষ কর এবং গ্যাবেল, টাইড ইত্যাদি পরোক্ষ কর। মানে হচ্ছে যে এই ফরাসি বিপ্লবের যে করগুলো ছিল মানে রাজা থেকে দেওয়া হতো, সামন্ততান্ত্রিকের যে ধর্মীয় যে কর তার মধ্যে কী ছিল, রাজার যেসব কর দেওয়া হতো টেইলি, ক্যাপিটেশন, ভিংটিএম ইত্যাদি প্রত্যক্ষ কর এবং গ্যাবেল, টাইড ইত্যাদি পরোক্ষ কর। সামন্ত প্রভুকে দিতে হতো করভি বা শ্রম কর, নগদ আবাসন কর সস এবং পণ্যের আবাসন কর সপার, জমি হস্তান্তরের কর ইত্যাদি। এছাড়া প্রভুর হাতে থাকতো বিভিন্ন উৎপাদনের উপাদান, যেমন গম ভাঙানো মেশিন, মদ তৈরির মেশিন ইত্যাদি। এগুলি ব্যবহারের জন্য কৃষকদের কর দিতে হতো, এদের বলা হতো বানালিতে। এছাড়া বাজার, নদীঘাট, পশুচারণ ক্ষেত্র ইত্যাদি ব্যবহারের জন্য সামান্য প্রভুর কর আদায় করতেন। তবে চার্চ এদের থেকে আদায় করত টাইকন, মানে যে চার্চ দিয়ে থাকে সেই চার্চরা কি আদায় করতো টাইকন বা ধর্মকর। কৃষকদের আবার 80% অংশই কর দিতে ব্যয় হয়ে যেত। এবার কি করভি, করভি কী তো কী হবে, করভি কী বলা হচ্ছে তো বলা হবে এখানটায় যে ফ্রান্সের অভিজাতরা কৃষকদের বেগার খাটাতো, এর বিনিময়ে তারা কোনো পারিশ্রমিক পেত না। এই ব্যবস্থায় করভি বলা হতো। তা কী বললো তাহলে, যে ফ্রান্সের অভিজাতরা কৃষকদেরকে নিয়ে যে বেগার খাটাতো এর বিনিময়ে তাদেরকে কোনো পারিশ্রমিক বেতন দিত না, এই ব্যবস্থায় বলা হয় করভি। এর ফলে কৃষকদের চাপা ক্ষোভ ফুটে ওঠে। এবং এখানে লেখা আছে টুকরো কথায় যে অসিয়ারিজম কী, কী হবে অসিয়ারিজম, যে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্স তথা ইউরোপের অধিকাংশ দেশে যে রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যমূলক ব্যবস্থা প্রচলিত ছিল তা অসিয়ারিজম, মানে হচ্ছে পুরাতনতন্ত্র বা নামে পরিচিত এটা। তাহলে কী বলে এখানটায় ফরাসি যে অসিয়ারিজম কি, যে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্স মানে পূর্বে যেরকম ছিল তথা ইউরোপের অধিকাংশ দেশের যেই রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যমূলক ব্যবস্থা প্রচলিত ছিল তা হচ্ছে অসিয়ারিজম বা পুরাতনতন্ত্র নামে পরিচিত। এই ব্যবস্থার বৈশিষ্ট্য হলো কি, যে স্বর্গীয় অধিকারের ভিত্তিতে গড়ে ওঠা। তাহলে কী বলা হয় এটায়, যে পুরাতনতন্ত্র যেটা ছিল সেটা মূল বৈশিষ্ট্য কী ছিল, যে স্বর্গীয় অধিকারের ভিত্তিতে গড়ে উঠেছিল এই অসিয়ারিজম বা পুরাতনতন্ত্র। এবং এখানে কী বলা হচ্ছে যে স্বৈরাচারী রাজতন্ত্র, শ্রেণীবিন্যস্ত সমাজ ও চাষ ব্যবস্থা, রাজতন্ত্র ও রাজবংশ ছিল রাষ্ট্রের মূল ভিত্তি। পুরাতনতন্ত্র তথা স্বৈরাচারী রাজতন্ত্রের বিরুদ্ধে ফরাসি জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ হলো ফরাসি বিপ্লব। এবার বলা হচ্ছে কি, যে বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ কাঠামো, মানে বিপ্লব পূর্ববর্তী, বোঝা হলো। এবার কী হচ্ছে দেখো, 18 শতকে ফ্রান্সের সমাজ ছিল বৈষম্য ও সংঘাতে ভরা। সাধারণভাবে প্রাক বিপ্লব ফরাসি সমাজ 3টি গোষ্ঠী বা স্টেটে বিভক্ত ছিল। 1. যাজক, অভিজাত এবং সাধারণ মানুষ। এই 3টি গোষ্ঠী যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্টেট নামে পরিচিত ছিল। এবং কী বলা হয়েছে এরপর, যে আর্থিক ও সামাজিক অধিকার এবং মর্যাদা বিচার প্রথম ও দ্বিতীয় শ্রেণী ছিল সুবিধাভোগী এবং বাকি সবাই ছিল সুবিধাহীন। মানে কী বলা হলো এখানে, কী বোঝালো, যে থার্ড 3টি যে গোষ্ঠী ছিল বা তৃতীয় বা থার্ড স্টেট, তার মধ্যে প্রথম এবং দ্বিতীয় এরা ছিল সুবিধাভোগী আর বাকি সবাই ছিল সুবিধাহীন, মানে এরা কোনো সুযোগ সুবিধা পেত না। এবার লেখা আছে কি, যে প্রথম স্টেট বা যাজক শ্রেণী, ঠিক আছে, এই শ্রেণীতে ছিলেন বিশেষ সম্মানিত এবং প্রভাবশালী গোষ্ঠী। এদের সংখ্যা সে প্রায় কত, 1,30,000, মোট কত
জনসংখ্যার 1%। দেশের মোট কৃষি জমি 1/10 ছিল। এদের হাতে নেকারের মতে এদের বার্ষিক আয় ছিল 13 কোটি লিভার। অধিকার ও মর্যাদার দিক থেকে যাজকদের দুটি ভাগ ছিল, উচ্চ যাজক ও নিম্ন বা গ্রামীণ যাজক। এবং ক্রিয়াশীলটায় আর্চ বিশপ এবং অ্যাবট কার্ডিনাল প্রমুখ উচ্চ যাজক নিম্ন যাজকদের তুলনায় সচ্ছল ছিলেন, কিন্তু দারিদ্র ছিল নিম্ন যাজকদের নিত্যসঙ্গী। এই দুই যাজক গোষ্ঠীর সম্পর্কে ছিল ঘৃণা, উপেক্ষা ও হিংসার স্বভাবতই আর্থিক সামাজিক অবস্থানে বিচারে নিম্ন যাজকদের সঙ্গে তৃতীয় সম্প্রদায়ের সাধারণ মানুষের মিল ছিল অনেক বেশি। তাই 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সাধারণ মানুষের হাত শক্ত করতে নিম্ন যাজকরা সহজেই এগিয়ে এসেছিল। এবার আসছে কি দ্বিতীয় স্টেট বা অভিজাত সম্প্রদায়। এরা ছিলেন কেমন? এরা ছিল সুবিধাভোগী ও ফ্রান্সের মোট জনসংখ্যার 1%। লেভের সংখ্যা পরিসংখ্যান অনুযায়ী এদের সংখ্যা ছিল প্রায় 4 লক্ষ। ফ্রান্সের সমাজ ও রাজনীতির এরা ছিলেন নিয়ন্ত্রক। তাহলে কারা ছিলেন নিয়ন্ত্রক করতো? কারা করতো? দ্বিতীয় স্টেট বা অভিজাত সম্প্রদায়। ফ্রান্সের সমাজ রাজনীতির এরাই ছিল নিয়ন্ত্রক প্রধান। এবং দেশে কৃষি জমি হচ্ছে 1% মানে অংশ ছিল এদের হাতে। এবং যাজকদের মতো অভিজাতদের মধ্যে তীব্র বিরোধ ও প্রতিযোগিতা ছিল। জন্মকালীন যারা অভিজাত তাদের বলা হতো কি? অসিধারী অভিজাত। মানে কি বলা হয়? এটায় যে জন্মকালীন যারা অভিজাত তাদের বলা হতো অসিধারী অভিজাত। আর কর্মক্ষেত্রে যারা অভিজাত ছিলেন তাদের বলা হতো কি? পোশাকি অভিজাত। বিচার, সামরিক ও সাধারণ প্রশাসনের উঁচু পদে থাকার কারণে পোশাকি অভিজাতরা যথেষ্ট সম্পদ ও প্রতিপত্তির অধিকারী ছিলেন। পার্লামেন্টের পদ দখল করে এরা রাজনৈতিক কর্তৃত্ব ভোগ করতেন। এবার আসবে কি? যে থার্ড স্টেট বা তৃতীয় স্টেট, তাই তো? কী হয় এখানটায়? তৃতীয় সম্প্রদায় কী যদি বলা হয় তৃতীয় সম্প্রদায়, এর উত্তর কী হবে? অ্যাবিসিয়াস। কী বলেছিলেন যে তৃতীয় সম্প্রদায় হলো সব। আবার ঐতিহাসিক জি লেফেভার তার কামিং অফ দ্য ফ্রান্স রেভলিউশন গ্রন্থে কী বলেছেন? পুরাতনতন্ত্র বিত্তশালী বুর্জোয়া থেকে দরিদ্রতম ভিক্ষুক পর্যন্ত 96% মানুষকে নির্বিচারে তৃতীয় সম্প্রদায়ের মধ্যে নিক্ষেপ করেছিল। উচ্চ মধ্য নিম্ন বুর্জোয়া থেকে শুরু করে কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ ও সাকুলরদের সমন্বয়ে গড়ে উঠেছিল তৃতীয় সম্প্রদায়। এই সম্প্রদায়ের মধ্যে বিবিধ ও সামাজিক বৈষম্য ছিল। আর সামাজিক প্রয়োজনে এরা অন্তদ্বন্দ্ব ভুলে পুরাতনতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিলেন। এবার আসে টুকরো কথা কি? যে থার্ড স্টেট মানে এদেরকে কীভাবে দেখা হয়েছে? কেউ একটা প্রাক বিপ্লব যুগে ফ্রান্সের জনগণ 3টি সম্প্রদায় বিভক্ত। প্রথমে পেয়েছি আমরা কিসে? প্রথমে একটা হবে যাজক অভিজাত আর একটা হচ্ছে এই যে থার্ড স্টেটের যেগুলো হয় এবং অন্যান্য সমগ্র জনগণ মানে তৃতীয় সম্প্রদায় এক কথায় এই বিভক্ত। এবং হচ্ছে ব্যবসা বাণিজ্য ও শিক্ষা বিস্তারের ফলে ফ্রান্সে বিত্তবান মধ্যবিত্ত শ্রেণী ও বুদ্ধিজীবী শ্রেণী উদ্ভব হয়। এরা অর্থ ও বিদায় অভিজাতগণের চেয়ে শ্রেষ্ঠ ছিল। এরা শিল্প স্থাপন, ব্যাংক ব্যবসা করে প্রচুর অর্থ জমিয়েছিল, কিন্তু বংশকলিন না থাকায় অভিজাতদের সমকক্ষ ছিল না। সরকারের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছিল না, ফলে তারা অসন্তুষ্ট ছিল। ফরাসি কৃষকরা বিশেষভাবে শোষিত হতো। তাহলে কারা বেশি শোষিত হতো? যে ফরাসি কৃষকরা বিশেষভাবে শোষিত হতো। আইনজীবী, শিক্ষক, ছাত্র এবং সম্প্রদায় অভিজাতদের বিশেষ অধিকারে অসন্তুষ্ট ছিল। অভিজাতরা কৃষকদের বেগার খাটাতো, তাই না? কারা কারা বেগার খাটাতো? কৃষকদেরকেও খাটাতো অভিজাতরা কৃষকদের বেগার খাটাতো। এর বিনিময়ে তারা কোনো পারিশ্রমিক পেত না। একে বলা হতো করভি। যেগুলো করভি কি এক কথায় কী হবে তাহলে? যে অভিজাতরা যে তৃতীয় সম্প্রদায়ের কৃষকরা ছিল সেই কৃষকদেরকে বেগার খাটাতো এবং তাদেরকে কোনো পারিশ্রমিক বেতন দিত না। এটাকে বলা হচ্ছে করভি। ফলে তাদের চাপা ক্ষোভ ফুটে ওঠে। দেশের প্রায় 97% মানুষ তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত হয় বা ছিল।
তারা প্রায় শতকরা 96% কর দিত। ফরাসি রাজারা প্রচুর ব্যয় করতেন আর অর্থ যোগান দিত শুধুমাত্র থার্ড স্টেট বা তৃতীয় শ্রেণীর মানুষ। যাজকরা ভূমির 1/5 অভিজাতরা 1/3 ভোগ করত, কিন্তু তারা কোনো কর দিত না। একইভাবে যে তবে সাধারণভাবে তৃতীয় সম্প্রদায়ের সদস্য 3 ভাগে ভাগ করা যেত, তাই না? তাহলে কাকে বলা হচ্ছে? তৃতীয় সম্প্রদায়কে বের। তৃতীয় সম্প্রদায়ের সদস্যদের 3 ভাগে ভাগ করা হতো। কী? বর্জোয়া, কৃষক ও সাকুলত এবং অন্যান্য তৃতীয় শ্রেণীর মানুষের মধ্যে ছিল কি? দিনমজুর। তাহলে কী উদাহরণটায় তৃতীয় শ্রেণীর মানুষদের মধ্যে ছিল কি? দিনমজুর, গৃহভৃত্য, কারখানা শ্রমিক, কাঠুরি এবং চর্মকার, খনি শ্রমিক, শিক্ষানবিশ, মুটে, মালি, জলে মিস্ত্রি, রাজমিস্ত্রি, এরা সবাই। এরা হচ্ছে কি? অন্যান্য শহরের দরিদ্র মানুষের যাদের বলা হতো কি? সাকুলত। এখন যদি সাকুলত কাদের বলা হতো? তাহলে শহরের যে দরিদ্র মানুষ ছিল তাদেরকে বলা হচ্ছে কি? যে সাকুলত। এদেরকে সাকুলত বলা হয়। বিপ্লবের আগেই এই সাকুলতদের সংখ্যা শুধুমাত্র প্যারিসে ছিল 4,80,000 এবং শহরের জন্য তার দারিদ্র ও ক্ষুধা বিপ্লব মানুষের জন্ম দেয় কত? 97 খ্রিস্টাব্দে বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। এটি হলো। এবার কী বলছেন সে? এবার হচ্ছেন যে বিপ্লব পূর্ববর্তী দৈব রাজতন্ত্রের ধারণা, মানে কীরকম যে ছিল সেই সময়কার ওই রাজতন্ত্র বিপ্লবের, সেটাই ধরা হয়েছে। এটা ইউরোপের অধিকাংশ দেশ ছিল খ্রিস্টান ধর্মাবলম্বী। খ্রিস্ট ধর্মের সর্বোচ্চ গুরুকে বলা হয় পোপ। এটা সবাই জানা যে খ্রিস্ট ধর্মের সর্বোচ্চ গুরুকে বলা হতো পোপ। এবং মধ্যযুগে পোপ খ্রিস্ট দেশগুলির ওপর নিজের ক্ষমতা ও আধিপত্য প্রতিষ্ঠার উদ্যোগী হন। পোপের এই উদ্যোগকে ইউরোপের বিভিন্ন দেশের রাজারা ভালো নজরে নেননি। তারা পোপের বিরোধিতা করে নিজেরাই দৈব বা স্বর্গীয় অধিকার তত্ত্ব প্রচার করেন। দৈব রাজতন্ত্রের ধারণা অনুযায়ী রাজা তার রাজ্য শাসন করার অধিকার স্বয়ং ঈশ্বরের কাছ থেকে পেয়েছেন। এটা বলে এগুলো হচ্ছে রাজাই হলেন ঈশ্বরের প্রতিনিধি। রাজা ঈশ্বরের নির্দেশেই রাজ্য পরিচালনা করেছেন। রাজা অভ্রান্ত, তিনি ভুল ত্রুটি করতে পারেন না। সুতরাং রাজ্য শাসনের জন্য তিনি কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নন। এই তত্ত্ব 18 শতক পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশের রাজনৈতিক আদর্শকে প্রভাবিত করেছিল। এবং কী আছে এটা? যে ফ্রান্সের রাজারা দৈব রাজতন্ত্রের মতাদর্শে বিশ্বাসী ছিলেন, তাই না? তাহলে যেগুলো এখানে কী হয়েছে যে ফ্রান্সের রাজারা দৈব রাজতন্ত্রের মতাদর্শে বিশ্বাসী ছিলেন। তারা নিজেদেরকে ঈশ্বরের প্রেরিত দূত ভাবতেন ও প্রচার করতেন। ফ্রান্সে পূর্ব রাজতন্ত্র দৈব সত্ত্বে বিশ্বাসী ছিল। ঈশ্বর প্রদত্ত ক্ষমতা নীতির উপর নির্ভর করে চতুর্দশ লুই ফরাসি রাজতন্ত্রকে সর্বময় ক্ষমতার আধারে পরিণত করেন। তাহলে কী বলছে? ঈশ্বর প্রদত্ত ক্ষমতা নীতির উপর নির্ভর করে চতুর্দশ লুই ফরাসি রাজতন্ত্রকে সর্বময় ক্ষমতার আধারে পরিণত করেন। তিনি বলতেন, ঈশ্বর যেমন অভ্রান্ত, রাজাও তেমন অভ্রান্ত। এই আদর্শকে ভিত্তি করে তিনি ফ্রান্সের শাসন পরিচালনা করেন। এবং পঞ্চদশ লুই, ষোড়শ লুই এরাও নিজেদেরকে দেবতার প্রতিনিধি বলে প্রচার করতেন। ফ্রান্সের মানুষ ছিল ধর্মভীরু। শত অত্যাচার সহ্য করেও তারা রাজার বিরুদ্ধে কিছু বলতো না। ফ্রান্সের অধিবাসীদের ধর্মের প্রতি অন্ধবিশ্বাস ছিল। ফ্রান্সের জনগণকে অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্ত করলেন মন্তেস্কিউ, ভলতেয়ার, রুসো, মরেলি, ডেনিস ডিডেরো, ডি এলেমবার্ট, লা মত্রি, ক্যাডিলাক এরা প্রমুখ। তাদেরকে এই অন্ধবিশ্বাস থেকে মুক্ত করলেন। এবং মন্তেস্কিউ প্রথম তার আইনের মর্ম বা স্পিরিট অব দ্য লর্ড এই গ্রন্থটি তিনি লিখেছিলেন। এবং দৈব রাজতন্ত্রের তীব্র সমালোচনা করেন। তিনি রাজার ঈশ্বর প্রদত্ত ক্ষমতার কঠোর সমালোচনা করে বলেন, রাজার হাতে সব ক্ষমতা থাকলে রাজা স্বৈরাচারী ও স্বেচ্ছাচারী হবেই। তাই তিনি আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ পৃথক করার দাবি করেন।
রুশো তার সামাজিক চুক্তি সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে বলেছিলেন কি সাধারণ মানুষের ইচ্ছার উপর ভিত্তি করেই রাষ্ট্র সৃষ্টি হয়েছে। এটা বলছে কে, যে রুশো লেখা এই বইটা, হ্যাঁ, কি সোশ্যাল কন্ট্রাক্ট বা বাংলাদেশের সামাজিক চুক্তি। তিনি আধুনিক কিছু না, জনগণের সার্বভৌম ক্ষমতা ও শক্তির উৎস। এটা কি বলছে, রুশো বলছে জনগণ ইচ্ছা করলে সরকার বা রাজাকে পরিবর্তন করতে পারে। তিনি আধুনিক গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেন, ফলে ফ্রান্সের দুর্নীতিপূর্ণ রাজতন্ত্রের বিরুদ্ধে জনগণ বিদ্রোহ ঘোষণা করে। এবার কি বলছে, লেটার ডে ক্যাসে, এবার আসছে কি লেটার ডে ক্যাসে। এটা একটা কি যে গ্রেপ্তারি পরোয়ানা। ফ্রান্সের স্বৈরাচারী রাজারা লেটার ডি ক্যাশ নামে এক প্রকার গ্রেপ্তারি পরোয়ানা চালু করে, যার সাহায্যে কোনো সাধারণ নাগরিককে বিনা বিচারে দীর্ঘকাল বাস্তিল দুর্গে বন্দি করে রাখতে পারতেন। বিচারের নাম প্রহসন হতো। বিচারকরা এই পদ রাজার কাছ থেকে কিনে নিতেন। বিচারকদের কোনো বেতন ছিল না, তারা অধিক পরিমাণে জরিমানা নির্ধারণ করে নিজেরা আত্মসাৎ করত। তাহলে লেটার ডে ক্যাশে কী বোঝা গেল, লেটার ডে ক্যাশে কি ফ্রান্সের স্বৈরাচারী রাজারা লেটার ক্যাশ নামে এক প্রকার গ্রেপ্তারি পরোয়ানা চালু করেন, যার সাহায্যে কোনো সাধারণ নাগরিক বিনা বিচারে দীর্ঘকাল বাস্তিলদুর্গে বন্দী রাখতে পারতেন না। আর একটা ছিল যে লেটার ডে গ্রেস, এটা লেটার ক্যাশ এবং লেটার গ্রেস, ওটা পরে বুঝে গেলেন। এটা হচ্ছে কি যে ফরাসি স্বৈরাচার ও অর্থনৈতিক নীতি বিষয়ক দার্শনিকদের সমালোচনার বিভিন্ন ধারা। সামাজিক ক্ষমতা ও সম্পদ বন্টনে অসাম্যের বিরুদ্ধে জনমত গঠন, দার্শনিকদের সমালোচনার বিভিন্ন ধারা। 18 শতকের ফরাসি সমাজে ধর্ম, রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি ইত্যাদি জীবনের প্রতিটি ক্ষেত্রে যেই অন্যায় বা অনাচার চক্রে ছিল তার গ্রহণযোগ্যতা বা আবশ্যিকতা সম্পর্কে প্রশ্ন তুলেছিলেন। সমকালীন ফরাসি চিন্তাবিদ ও দার্শনিকদের অনেকেই এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কে, ভলতেয়ার, মন্তেস্কু, রুশো, ডিডেরো, এলাম্বার্ট প্রমুখ। আর্থিক অনিয়ম তুলে ধরার ক্ষেত্রে বিশেষ ভূমিকা ছিল ফিজিওক্র্যাট নামক একদল অর্থনীতিবিদ। এবার আসছে যার নাম হবে প্রথমে মন্তেস্কু। কী বলছে 1689 থেকে 1755। কী বলছে, ফরাসি দার্শনিক মন্তেস্কু নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক ছিলেন। তিনি তার বিখ্যাত দি পার্সিয়ান লেটার, এখানে বলা হয় যে দ্য পার্সিয়ান কাল লেখা মন্তেস্কু। কী বলছে, এই গ্রন্থে কী বলেছিল যে ফরাসি রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার দুর্নীতি তুলে ধরেছিলেন তিনি। তিনি প্রচলিত সমাজ ব্যবস্থা, অভিজাততন্ত্র, রাজতন্ত্রের দুর্নীতি ও ত্রুটিগুলির কঠোর সমালোচনা করেন। রাজা ও রাজ পরিবার কীভাবে দুর্নীতিতে ডুবে আছে তাও তুলে ধরেন। দুর্নীতিগুলি সমালোচনা করেছেন। রাজা ও রাজ পরিবার কীভাবে দুর্নীতিতে ডুবে আছে তাও তুলে ধরেন তার ওপর বিখ্যাত গ্রন্থ আইনের মর্ম, দ্য স্পিরিট অফ লজ গ্রন্থে। তিনি রাজার ঈশ্বর প্রদত্ত ক্ষমতার কঠোর সমালোচনা করেন। তিনি আরও বলেন, রাজার হাতে সব ক্ষমতা থাকলে রাজা হয়ে উঠবে কেমন, স্বৈরাচারী, ও স্বৈরাচারী তো তিনি হবেনই, তিনি স্বৈরাচারী হয়ে উঠবেন, এই কথা তিনি বলেছিলেন। এবার কী বলছে, এবার আসছে ভলতেয়ার। কী বলছে, বিশিষ্ট সাহিত্যিক, কবি, নাট্যকার ও মহান দার্শনিক ছিলেন ভলতেয়ার। তার বিখ্যাত গ্রন্থের নাম কি, কাদিদ ও ফিলোজফিক্যাল লেটার্স। তিনি তার গ্রন্থে সব কিছুর ঊর্ধ্বে ব্যক্তির স্বাধীনতাকে দেখাতে চেয়েছেন, সব রকম স্বাধীনতা, চিন্তার এবং বক্তব্যের লেখার কাজ করবার। তার লেখা বারবার ফরাসি চার্চকে আক্রমণ করেছে, চার্চের আদর্শ ও ক্রিয়াকলাপকে ব্যঙ্গ করেছেন। তিনি ক্যাথলিক গির্জার ব্যভিচার, অনাচার, দুর্নীতি দেখে বলেছিলেন, ক্যাথলিক গির্জা হলো বিশেষ অধিকারে প্রাপ্ত উৎপাত। তিনি তার অগ্নিবর্ষী খোঁচায় গির্জার দুর্নীতি, সামাজিক ও রাজনৈতিক বৈষম্য সবার সামনে তুলে ধরেন। তার লেখা ছিল ব্যঙ্গাত্মক ও রসালো। এবার আসছে রুশো।
রুশো থেকে বলছে বিপ্লবী চেতনা নির্মাণে রুশোর অবদানও কম নয়। তার মতে 18 শতকের ইউরোপীয় সভ্যতা আসলে উচ্চ শ্রেণীর সীমিত সংখ্যক মানুষের স্বার্থ রক্ষার যন্ত্রবিশেষ। রুশো ফরাসি বিপ্লবের বাণী বহন করে নিয়েছেন। তার বিখ্যাত গ্রন্থের নাম কি? তা হলো অসাম্যের মূলসূত্র। তাতে তিনি বলেন, মানুষ স্বাধীন ও সমানাধিকার নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু স্বার্থপর লোভী মানুষের দল তাদের পায়ে পরাধীনতার শৃঙ্খল পরিয়ে দেয়। তার ওপর বিখ্যাত গ্রন্থ হলো সামাজিক চুক্তি। কী হলো এটা? সোশ্যাল কন্ট্রাক্ট, তাই না? সামাজিক চুক্তি 1762 খ্রিস্টাব্দে প্রকাশ পেয়েছিল। তাতে তিনি রাষ্ট্র সৃষ্টির একটি ইতিহাস সম্মত ব্যাখ্যা তুলে ধরেন। তিনি বলেন, সাধারণ মানুষের ইচ্ছার ওপর ভিত্তি করেই রাষ্ট্র সৃষ্টি হয়েছে। এটা কি বলছে? রুশো বলছে। কী বলছে তিনি বারবার? এই কথা বলছেন যে সাধারণ মানুষের ইচ্ছার ওপর ভিত্তি করে রাষ্ট্র সৃষ্টি হয়েছে এবং জনগণই সার্বভৌম শক্তির উৎস। এটা হচ্ছে রুশোর কথা। জনগণ ইচ্ছা করলে সরকার পরিবর্তন করতে পারে। তিনি প্রজাতন্ত্রের সমর্থক ছিলেন। তিনি আধুনিক গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেন। ফলে ফ্রান্সে দুর্নীতিপূর্ণ রাজতন্ত্রের বিরুদ্ধে জনগণ বিদ্রোহ ঘোষণা করে। তার অন্যান্য কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে কি? নোভেল এলোয়া, এ ডিসকোর্স এবং অন ইনকুয়ালিটি, এ ডিসকোর্স অন আর্ট অ্যান্ড সায়েন্স, এমিলি ইত্যাদি। এগুলো হচ্ছে রুশোর বিখ্যাত গ্রন্থের নাম। এবং বিশ্বকোষ প্রণেতাগণ, এই বিশ্বকোষের মধ্যে কী বলছে? ফ্রান্সের বিপ্লবী চেতনা সৃষ্টিতে বিশেষ অবদান ছিল বিশ্বকোষ গ্রন্থমালার। এই প্রধান উদ্যোক্তা ছিলেন ডেনিস ডিডেরো। তো কী হলো? বিশ্বকোষের প্রণেতাগণ মানে বিশ্বকোষের যেসব নেতা আছে, কী আছে? ফ্রান্সের বিপ্লবী চেতনা সৃষ্টিতে বিশেষ অবদান ছিল বিশ্বকোষ, তাই না? এই গ্রন্থ এর প্রধান উদ্যোক্তা কে ছিলেন? ডেনিস ডিডেরো। এবং কে আরেকজন কী নাম আছে? ডালেসো বেয়ার, 1717 থেকে 83 খ্রিস্টাব্দ। ধর্ম বা রাজতন্ত্র সম্পর্কিত বিশ্বকোষের বিশ্লেষণ মানুষকে প্রচলিত ধারণা বর্জন করে যুক্তিনির্ভর ধারণা গ্রহণে সাহায্য করেছিল। এছাড়া লামেত্রি, ক্যাডিলাক, হেল ভেটিয়াস প্রমুখ তাদের সাহিত্য সাধনা দ্বারা মানবতাবাদ ও বস্তুবাদী চেতনার প্রসার ঘটান। দার্শনিক মরেলি কী বলছে? বৈষম্যপূর্ণ ফরাসি সমাজ ও অর্থনীতির তীব্র সমালোচনা করেছেন। জিন মেসলিয়ে কী বলছে? জিন মেসলিয়ে ফরাসি চার্চ অভিজাত ও রাজতন্ত্রের তীব্র সমালোচনা করে সমাজতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান। এবার হচ্ছে ফিজিওক্র্যাট। এক হচ্ছে ফিজিওক্র্যাট কারা বা ফিজিওক্র্যাট কী? তাহলে কী হবে? এটা অর্থনীতির দিক থেকে ব্যক্তি স্বাতন্ত্র্যবোধের চেতনা নিয়ে আসেন ফিজিওক্র্যাট নামক একদল অর্থনীতিবিদ। বোঝা গেল? এ কী আছে? দীর্ঘদিন ধরে ফ্রান্সের অর্থনীতি মার্কেন্টাইলবাদী ধারণা দ্বারা চালিত হচ্ছিল, কিন্তু 1758 খ্রিস্টাব্দে ঐতিহাসিক ক্যানে তার তাবলো ইকোনমিক গ্রন্থি প্রকাশ করে মার্কেন্টাইল অর্থনীতির তীব্র সমালোচনা করেন এবং অবাধ অর্থনীতির তত্ত্ব তুলে ধরেন। তাহলে বোঝা গেল যে ফিজিওক্র্যাট কী বা কারা, বুঝালো? এবং কী বোঝা? তারপরে ফিজিওক্র্যাটরা মনে করতেন কি? যে মানুষ নিজেই তার আর্থিক বিকাশের দিক নির্ণয়ে সক্ষম। তাই অর্থনৈতিক কার্যকলাপের ওপর সরকারি নিয়ন্ত্রণ বাঞ্ছনীয় নয়। অবাধ বাণিজ্য নীতির পক্ষেই তারা মত দেন। তাহলে বোঝালো কী বলতে? তারা মত দিয়েছিল কি? যে অবাধ বাণিজ্য নীতির পক্ষেই তারা মত দেন। সংরক্ষণ নীতি পণ্যের অবাধ লেনদেন ব্যাহত করলে দেশ সম্পদশালী হতে পারে না। সামাজিক সম্পদের মূল উৎস হিসেবে জমি ও খাজনার ওপর এরা জোর দেন। শিল্পকে এরা বিশেষ গুরুত্ব দেননি। এবার অ্যাডাম স্মিথ কী বলছে? অ্যাডাম স্মিথ বলছে যে অর্থনীতির জনক কে? অ্যাডাম স্মিথ। ইংল্যান্ডে অবাধ বাণিজ্য নীতির প্রধান প্রচারক ছিলেন।
তার বিখ্যাত গ্রন্থ দ্য ওয়েলথ অফ নেশন। কোয়েশ্চেন দিতে হবে এরকম যে ওয়েলথ অফ নেশন গ্রন্থটি কার লেখা? উত্তর হবে অ্যাডাম স্মিথ। বিপ্লবের যুগে ফিজিওক্র্যাটদের রচনার প্রভাবে বিপ্লবীরা অতি সহজেই অভ্যন্তরীণ শঙ্কুর দেয়াল ভেঙে অর্থনৈতিক ঐক্য আনতে সচেষ্ট হয়েছিলেন। এবারে আসছে সামাজিক ক্ষমতা বন্টনে অসাম্যের বিরুদ্ধে জনমত গঠন। কী বলে এখানটায়? মন্তেস্কু তার পার্সিয়ান লেটার গ্রন্থে ফ্রান্সের সমসাময়িক সমাজ ব্যবস্থার কঠোর সমালোচনা করেন। তিনি তার স্পিরিট অফ দি লজ, এখানে কোশ্চেন এরকম শর্ট করে পাওয়া যাবে যে দ্য স্পিরিট অফ লজ কার লেখা, পার্সিয়ান অফ লেটার্স কার লেখা? তো মন্তেস্কুর হবে পার্সিয়ান লেটার্স এবং স্পিরিট লজ হবে মন্তেস্কুর লেখা। তো কী আছে? আইনের মর্মগ্রন্থে সামাজিক ন্যায় বিচার ও সাম্য প্রতিষ্ঠার জন্য আইন বিচার ও শাসন বিভাগের ক্ষমতার বিভাজন দাবি করেন। দার্শনিক রুশো নতুন সমাজ গঠনের সমর্থনে জনমত করে তোলেন। তিনি তার সামাজিক চুক্তি গ্রন্থে তাদের সামাজিক চুক্তি কার লেখা? হবে রুশো। বোঝা গেল? রুশো হবে সামাজিক চুক্তি গ্রন্থ। সামাজিক বৈষম্যের জন্য স্বৈরাচারী ফরাসি সরকারকে দায়ী করেন। তিনি তার অপর গ্রন্থ অসাম্যের মূল সূত্রে সামাজিক বৈষম্যের মূল কারণগুলি জনগণের কাছে তুলে ধরেছিলেন। রুশো বলেন, মানুষ স্বাধীন সত্তা নিয়ে জন্মায়, কিন্তু সর্বত্র পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। এই কথা কে বলেছিল? রুশো বলেছিল। মানুষের উচিত সবই সংঘবদ্ধ হয়ে সেই শৃঙ্খল ছেড়ে স্বাধীন সত্তা অর্জন করা। তাহলে এই কথাটা কে বলছে? রুশো বলছে। রুশো এটা আগা করে বলে থাকেন, কী বলছেন রুশো? বারবার এই কথা বলছেন এখানে যে মানুষ স্বাধীন সত্তা নিয়ে জন্মায়, কিন্তু সর্বত্র পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ হয়। এরপরে কি আসছে? সম্পদ বন্টনের অসাম্যের বিরুদ্ধে জনমত গঠন। দার্শনিকরা প্রথম স্বৈরাচারী রাজা, ব্যভিচারী, যাজক ও দুর্নীতিগ্রস্ত অভিজাতদের বিরুদ্ধেই কলম ধরেন। মন্তেস্কু লিখে নয়, ফরাসি রাজার সোনার খনি নেই, ফরাসি রাজার অর্থ ভাণ্ডার পূর্ণ হয় প্রজাদের শোষণ করে। রুশো বলেন, সভ্যতার আদিকালে ব্যক্তিগত সম্পত্তি বলতে কিছুই ছিল না। দার্শনিক লিঙ্গুয়ে ব্যক্তিগত সম্পত্তি বিরোধিতা করেন। দার্শনিক মরেলি বলেন, ব্যক্তিগত সম্পত্তি হলো সমস্ত অনর্থের কারণ, অতএব ব্যক্তিগত সম্পত্তি বিলুপ্তি দরকার। অপর দার্শনিক জিন মেসলিয়ে ফরাসি চার্চ, অভিজাত ও রাজতন্ত্রের তীব্র সমালোচনা করে সমাজতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান। এবার আসছে অভিজাতদের তরফে রাজার বিরোধিতা। আধুনিক ঐতিহাসিকরা মনে করেন 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সূত্রপাত হয়েছিল অভিজাত সম্প্রদায়ের হাতে। কারণ তাহলে কী বলা হয়েছে কোয়েশ্চেনে? যে ফরাসি যে বিপ্লব 1789 খ্রিস্টাব্দে হলো, সেটা কাদের হাত ধরে হলো? অভিজাত সম্প্রদায়ের হাত ধরে, তাই না? কারণ অভিজাততন্ত্রের সঙ্গে রাজতন্ত্রের বিরুদ্ধে শেষ পর্যন্ত অভিজাতরা জয়ী হয় এবং তাদের চাপেই রাজা সোরস লুই স্টেট জেনারেলের অধিবেশন ডাকতে বাধ্য হয়েছিলেন। আর্থিক সংকটের মুখে পড়ে রাজা সোরস লুইও পার্লামেন্টকে এড়িয়ে সংস্কার কর্মসূচি রূপায়ণ করতে চেয়েছিলেন। এই পরিস্থিতিতে অভিজাতরা শঙ্কিত হলেন, এই ভেবে যে এই সংস্কার প্রচেষ্টা তাদের বিশেষ অধিকার বিনষ্ট করবে। এমত অবস্থায় তাদের সামনে দুটি বিকল্প পথ ছিল, এক সংস্কার মেনে নেওয়া, আর দুই হচ্ছে বিদ্রোহ করা। এবারে তারপরে কী বলা হচ্ছে? তারা দ্বিতীয় পথটি বেছে নেন। দ্বিতীয় পথটি কী ছিল? এই যে বিদ্রোহ করা, এই পথটাই তারা বেছে নিয়েছিল। তবে সাংবিধানিক পথেই তারা কর বৃদ্ধির প্রস্তাব ব্যর্থ করার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত এই দ্বন্দ্বে রাজা পরাজিত হন এবং অভিজাতরা জয়ী হন। তাহলে এতে কী হলো? রাজারা পরাজিত হলো। এবার আসছে স্টেট জেনারেল নিয়ে রাজার সঙ্গে জিরোন্ডিস্ট ও জাকোবিনদের দ্বন্দ্ব। রাজস্ব সংস্কারের জন্য রাজা সোরস লুই মন্ত্রী নিয়োগ করেন, কিন্তু অভিজাত ও যাজকদের চাপে পড়ে একের পর এক মন্ত্রী তুর্গ নেকার
ক্যালনকে বরখাস্ত করেন। পরের মন্ত্রী ব্রিয়ার পরামর্শে রাজা ষোড়শ লুই তীব্র অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে অন্য কোনো উপায় না পেয়ে দীর্ঘ 175 বছর পর স্টেটস জেনারেলের বা জাতীয় সভার অধিবেশনের আহ্বান করেন। তাহলে কত বছর পর? দীর্ঘ 175 বছর পর স্টেটস জেনারেল বা জাতীয় সভার অধিবেশন আহ্বান করেন এবং কত সালে? 5ই মে 1789 খ্রিস্টাব্দে রাজা ষোড়শ লুই করেছিল। এবং পরে কি হচ্ছে? নবপর্যায়ে এই সভায় অভিজাত, যাজক ও তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধি ছিল। অবস্থার পরিবর্তন ঘটলেও মধ্যযুগের নিয়ম অনুসারে সদস্যের মাথাপিছু ভোট ছিল না, ছিল কক্ষ। কক্ষ পিছু ভোট। কিন্তু তৃতীয় শ্রেণী এই ব্যবস্থার বিরোধিতা করে দাবি জানালো 3টি শ্রেণীর প্রতিনিধিদের নিয়ে একই সঙ্গে বসে সংখ্যাগরিষ্ঠ ভোটে আইন পাস করতে হবে। কিন্তু রাজা এই দাবি অগ্রাহ্য করেন। ফ্রান্সের জাতীয় সভা বা পার্লামেন্টে মোট নির্বাচিত সদস্য সংখ্যা ছিল 1214। প্রথম শ্রেণীর সদস্য যাজকরা ছিল কত? 308 এবং দ্বিতীয় শ্রেণীর অভিজাতদের সংখ্যা ছিল কত? 285। আর তৃতীয় শ্রেণীর সাধারণ বুদ্ধিজীবী এর সদস্য সংখ্যা ছিল 621। এতদিন 3টি শ্রেণীর 3টি কক্ষে বসত আর কক্ষ পিছু একটি ভোটই দিত। কিন্তু অধিবেশনের প্রথম দিনেই তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা দাবি তোলে সদস্য পিছু একটি ভোটদানের এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর এই দাবির বিরোধিতা করে ইতিমধ্যে ফ্রান্সের কিছু উদার অভিজাত তৃতীয় শ্রেণীর সঙ্গে যোগদান করেন। ফলে তৃতীয় সম্প্রদায়ের ক্ষমতা আরও বেড়ে যায়। কিন্তু রাজা তৃতীয় শ্রেণীর দাবি নাকচ করে দেন। ক্ষুব্ধ তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা এক সভায় মিলিত হয়ে তাদের সভাকে জাতীয় সভা বলে দাবি করেন। 1789 খ্রিস্টাব্দে 17 জুন রাজা বিরক্ত হয়ে সভা বন্ধ করে দেন। এবার হচ্ছে অ্যাবেসিয়ার প্রস্তাব। অ্যাবেসিয়ার প্রস্তাব কী বলেছে? যে এর প্রস্তাব অনুসারে বলা হয়েছে যে তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা নিজেদের সভাকে ফ্রান্সের জাতীয় সভা বলে ঘোষণা করে। তৃতীয় সম্প্রদায়ের কী বলছে? এই ঘোষণা দ্বারা তারা জানিয়ে দেয় যে সংখ্যাগরিষ্ঠ তৃতীয় শ্রেণীর সদস্যরাই সমগ্র জাতির প্রতিনিধিত্ব করার অধিকারী। এই ঘোষণা ফরাসি বিপ্লবের ক্ষুদ্র রূপে বলে অভিহিত করা হয়েছিল। এবার আসছে টেনিস কোর্টের শপথ। এই কথা ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসবে এগুলো। টেনিস কোর্টের শপথ কী তা কী বলে করেছেন? দুর্বল চিত্র রাজা ষোড়শ লুই অভিজাতিদের চাপে তৃতীয় সম্প্রদায়ের সমস্ত কাজকর্ম বেআইনি বলে ঘোষণা করেন এবং তাদের বসার জন্য নির্দিষ্ট ঘরটি বন্ধ করে দেন। বাধ্য হয়ে তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা নিকটবর্তী টেনিস কোর্টের মিলিত হয়ে শপথ নিলেন যে যতদিন না ফ্রান্সের নতুন সংবিধান প্রস্তুত হচ্ছে ততদিন তারা ঐক্যবদ্ধ থাকবেন এবং মিলিত হবেন। এটি টেনিস কোর্টের শপথ নামে খ্যাত। তাহলে বোঝা গেল টেনিস কোর্টের শপথ কি? যে এখানে বলা হয়েছে এরকম যে রাজা ষোড়শ লুই অভিজাতের চাপে তৃতীয় সম্প্রদায়ের সমস্ত কাজকর্ম বেআইনি বলে ঘোষণা করে দিয়েছিল এবং ঘোষণা করার ফলে কি বলল? যে তিনি একটি যে ঘর ছিল সেই ঘরটা কী করলেন? তিনি তালা বন্ধ করে দিলেন এবং তালা বন্ধ করে দেওয়ার পরে বাধ্য হয়ে তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা নিকটবর্তী একটি যে টেনিস খেলার যে একটা মাঠ ছিল সেই মাঠে তারা ঐক্যবদ্ধ হয়েছিল এবং ঐক্যবদ্ধ হয়ে তারা শপথ নিল যে যতদিন না নতুন করে কোনো এই আইন সংবিধান প্রস্তুত হচ্ছে ততদিন আমরা এই শপথ নিয়ে আমরা থাকব এবং এটাই হচ্ছে টেনিস কোর্টের শপথ। বোঝা গেল? এবার কী বলা হচ্ছে? এটা 23শে জুন রাজা ও প্রতিনিধিদের রাজকীয় অধিবেশন শুরু হয়। 23শে জুন, বোঝা গেল? এবং রাজা এবারও তৃতীয় সম্প্রদায়ের ন্যায্য দাবিগুলি না মেনে রক্ষণশীল গোষ্ঠীর পক্ষ সমর্থন করেন। সেনাবাহিনীর সহায়তায় সদস্যদের বহিষ্কার ও হুমকিও দেওয়া হয়। এই সংকটকালে তৃতীয় সম্প্রদায়ের অভিজাত বংশীয়
দীপ্ত কণ্ঠে জানিয়ে দেন যে জনগণের ইচ্ছা অনুযায়ী আমরা এখানে সমবেত হয়েছি। একমাত্র বেয়োনেটের আঘাতই আমাদের কক্ষচ্যুত করতে পারবে। শেষ পর্যন্ত রাজা নথি স্বীকার করেন এবং 27শে জুন 1700 নিরপেক্ষে 3টি সম্প্রদায়ের সম্মিলিত অধিবেশনের দাবি মেনে নেয়। কোয়েশ্চেনটা খুব আসার মতন যে কত সালে রাজা মেনে নিয়েছিল যে তাদের এই 3টি যে সম্প্রদায় অধিবেশন সেগুলো দাবি তারা মেনে নিয়েছিল। তাহলে আজ এই পর্যন্ত থাক, এই অন্যদিন এই বাস্তুলীয় পতন এখান থেকে শেষ করবো, কটা চ্যাপ্টার আছে আর শেষ আসবে।